প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। দর্শক, চিকিৎসা বিজ্ঞানে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র চিকিৎসা দেন না, পাশাপাশি পথ দেখান অনেককে। জি দর্শক, আজকে কথা বলতে এসেছি এমন এক ব্যক্তিত্বকে নিয়ে যিনি শুধুমাত্র একজন চিকিৎসক নন, একজন গবেষক, উদ্ভাবক এবং নীতি নির্ধারক। দর্শক, আজকে আমরা কথা বলতে এসেছি ডাক্তার সায়েবা আক্তার ম্যামকে নিয়ে। অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার ম্যাম আজকে আমাদের অতিথি হিসেবে আছেন চেয়ারম্যান বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং প্রতিষ্ঠাতা ম্যামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ তোমাকে এবং এখন টিভিকে। ম্যাম, আমরা সবসময় কথা বলি যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা শুধুমাত্র চিকিৎসা দেওয়া কেন্দ্রিক। কখনো কখনো দেখা যায় যে আমাদের প্রয়োজন হয় গবেষণার, কখনো প্রয়োজন হয় নতুন কিছুর, এবং তখনই আমরা মুখাপেক্ষী হই এই বিদেশি সাহায্যের। বিদেশে যেই সব চিকিৎসা সেবা দেওয়া হয়, যেসব উদ্ভাবন করা হয়, সেগুলো নিয়ে আমরা কাজ করি। কিন্তু কখনো কখনো এই জায়গা থেকে আমাদের গর্বের যে জায়গা থাকে সেখানে আপনার নামটি চলে আসে, এবং আপনার যে মেথডটি আবিষ্কৃত হয়েছে সেই কথাটি আমরা গর্বের সাথে শেয়ার করি সারা বিশ্বকে। তো আপনি হচ্ছেন আমাদের দেশের একজন অনুপ্রেরণা, আমাদের চিকিৎসক সমাজের একজন অনুপ্রেরণা। কিন্তু জানতে চাই আপনার অনুপ্রেরণা কার কাছ থেকে এসেছে? সবার যেখানে আমার রুট, যেখানে আমার বাবা মার কাছে বলবো। বিশেষ করে আমি কিন্তু প্রথমে ছোটোকালে ডাক্তার হতে চাইনি। আমার আব্বা একজন কলেজের প্রফেসর ছিলেন। আমার আকাঙ্ক্ষা ছিল আব্বার মতো প্রফেসর হব, কিন্তু আব্বাই অ্যাকচুয়ালি আমাকে অনুপ্রাণিত করেছেন ডাক্তার হওয়ার জন্য, এবং বিশেষ করে নারীদের জন্য যেন আমি চিকিৎসক হই। আমি তারপর মেডিসিন পড়তে চেয়েছিলাম। আব্বারও ইচ্ছা ছিল আমি যেন মায়েদের সেবা করতে পারি, নারীদের সেবা করতে পারি। এটা একটা অনুপ্রেরণার জায়গা, শুরু সেখানে। তাছাড়া আমি বলবো আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার হাজব্যান্ড যে ডক্টর প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, উনিও কিন্তু সবসময় আমাকে অনুপ্রাণিত করেছেন। আর বিশেষ করে আমি বলবো যে আমার ছাত্রছাত্রীরা আমার একটা অনুপ্রেরণার জায়গা। অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার রুগীদের কাছ থেকে। ওদের সমস্যা যেটা আমাকে চিন্তিত করেছে, ভাবিত করেছে, অনুপ্রাণিত করেছে কিছু নতুন কিছু আবিষ্কারের জন্য। ধন্যবাদ ম্যাম, আপনার অনুপ্রেরণার গল্পটি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। তো অনুপ্রেরণার কথা যখন শুনি যে আপনি যেহেতু আমাদের অনুপ্রেরণা, পাশাপাশি একটি সময় এমন ছিল যে গাইনি এবং স্ত্রী প্রসূতি বিদ্যার যতজন বিশেষজ্ঞ ছিল প্রায় সবাই হচ্ছে গিয়ে কিংবদন্তি পর্যায়ের পুরুষরা। আস্তে আস্তে চিত্রটি পাল্টিয়েছে এবং বর্তমানে আমরা যা দেখেছি নারীরা এখানে অগ্রগামী। তো আপনি যখন কাজটা শুরু করেছেন তখন তো দেখেছেন যে স্বাভাবিকভাবেই একটু পুরুষ কেন্দ্রিক ছিল। তো হঠাৎ করে ওই জায়গায় আপনার যে অবস্থানটা, আপনি কিভাবে সেই ভিশনটা বা লক্ষ্যটা দিকে গিয়েছেন? আমি এখন বলবো যে তখন না পুরুষ কেন্দ্রিক ছিল, এখন না, তা কিন্তু না। এখনও কিন্তু পুরুষদের প্রাধান্য বলবৎ আছে, এবং পুরুষরা তারা যে পর্যায়েই থাকুক মেয়েদেরকে একটা নির্দিষ্ট জায়গার উপরে উঠতে দিতে তারা কেউই পছন্দ করে না। তবে হ্যাঁ, আগের চাইতে তো অনেক পজিটিভ চেঞ্জ হয়েছে, এটা সত্য। এবং আমি যখন আমার কাজ করেছি সেখানেও কিন্তু যেমন অনুপ্রেরণা যেমন পেয়েছি, প্রতিবন্ধকতাও এসেছে। কিন্তু আমার একটা জিনিস ছিল, আমার একটু ডিটারমিনেশন ছিল, আর একটা জিনিস নিয়ে লেগে থাকতে পারতাম। একটা জিনিস মাথায় ঢুকলে ওটা আমাকে ঘুমাতে দিত না, ওটার পিছনে আমি মানে খুব লেগে থাকতাম। এটাই হয়তো আল্লাহ পছন্দ করেছেন, সেই জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। জি ম্যাম, আপনি চিকিৎসা দিচ্ছেন এবং হঠাৎ করে আপনার থেকে বারবার আমরা বিভিন্ন ধরনের গবেষণা পাচ্ছি, এই চিন্তাটা কিভাবে আসলো? আমার মনটা আসলে একটু মনে হয় ছোটোকাল থেকে জিজ্ঞাসু মন ছিল সব কিছু নিয়ে। এটা কেন হলো, কিভাবে হলো, এই জিনিসগুলো আমার মাথায় কাজ করতো। যেমন অঙ্ক আমার খুব প্রিয় পছন্দের জিনিস ছিল। অঙ্কটা সলভ করতে পারলে আমার ভালো লাগতো, সলভ না হওয়া পর্যন্ত কেন হচ্ছে না, এরকম একটা জিজ্ঞাসা। এবং যখন মেডিকেলেও পড়ি, যেমন আমাদের
সাধারণত আমরা স্টুডেন্টরা কী করি, যে কোনো একটা সাবজেক্ট পড়ি, উদ্দেশ্য কিন্তু থাকে যে পাস করব কিভাবে, জি, কিভাবে পড়লে আমরা পাস করতে পারবো। কিন্তু আমার সবসময় কোনো একটা ডিজিজ পড়লে এই জিনিসটা কেন হলো, এই সিমটমটা কেন হলো, এটা চিকিৎসা দিলে এটা কীভাবে কাজ করছে, এই জিনিসগুলো জানার খুব আগ্রহ ছিল। সেই জন্য আমি মেডিসিন, সার্জারি, গাইনি যাই পড়ি, প্যাথোলজি বই সবসময় পাশে রাখতাম ওটার এক্সপ্লেনেশনটা বোঝার জন্য। জি, এই যে চিন্তা করা, এবং অনেক সময় শুয়ে শুয়ে কী পড়লাম, কেন এটা বুঝতে পারছি না, এটা কেন খটকা লাগছে, এগুলো নিয়ে চিন্তা করতাম। এই চিন্তা করার অভ্যাসটা আমার আগে থেকেই ছিল আসলে। চিন্তা করতে করতে এই প্রশ্ন মনে অনেক প্রশ্ন জাগে। তো প্রশ্নের সমাধান, আমাদের তো নিশ্চয়ই অনেক বাধা বিপত্তি আছে, আমরা ডেভেলপিং কান্ট্রিতে কাজ করি, প্রতিবন্ধকতা আছে, যে এইটা থেকে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি, এই সমস্ত প্রশ্নগুলি হয়তো আমাকে অনুপ্রাণিত করেছে। তো আপনি সাইবাস মেথড যেমন আবিষ্কার করেছেন, আরও অনেক কিছুই করেছেন। তো এই গল্পটা একটু জানতে চাই, কিভাবে আপনার এই চিন্তার মধ্যে আসলো? মাতৃমৃত্যু আমাদের দেশে হাসপাতালে, আমরা গাইনি অবস্টেটিক্স প্রতিদিনই মারা যাচ্ছে। ধরো আমি তুলনা করি, একলামশিয়া হয়ে মা মারা গেল, প্রসব পরবর্তী রক্তক্ষরণ হয়ে মারা গেল। আমার কাছে দুইটা একটু ভিন্ন লাগে। একলামশিয়ার রুগীরা যখন আমাদের কাছে ভর্তি হয়, তারা কিন্তু রুগী হিসাবে একটা রোগ নিয়ে ভর্তি হয়। তারপর সিরিয়াস রোগ, আমরা চিকিৎসা করতে পারি না, মারা যায়, এটা তবু গ্রহণযোগ্য, যদিও কোনো মাতৃমৃত্যু গ্রহণযোগ্য না। কিন্তু প্রসব পরবর্তী রক্তক্ষরণের রুগীরা কিন্তু সুস্থ রুগী আমাদের কাছে আসে। প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল জিনিস। সুস্থ মাটা আসে, বাচ্চা হওয়ার পর হঠাৎ করে তার রক্তক্ষরণ শুরু হয় এবং সে মারা যায়, এবং খুব অল্প সময়ের মধ্যে। এটা আমাকে একেবারে, আমি যখন ট্রেনিং করি তখন থেকেই কোনোভাবে আমার কাছে মনে হতো যে এটা কিছুতেই গ্রহণযোগ্য না। একটা সুস্থ মা আসবে, সে মারা যাবে, তার পরিবারের হাতে একটা সুস্থ সন্তান, সুস্থ মায়ের পরিবর্তে একটা মৃত মাকে সোপর্দ করব। খুব নিজেকে অসহায় মনে হতো, নিজের ভিতরে একটা গিল্টি ফিলিংসও কাজ করতো, কেন পারছি না আমরা, কেন এটাকে রুখতে পারলাম না। এই চিন্তা করতে করতে এক সময় একদিন আমার হাসপাতালে পরপর 2টা রুগী মারা গেল, অনেক এইরকম সুস্থ রুগী। আমরা অনেক চেষ্টা করেও মৃত্যুটা প্রতিরোধ করতে পারলাম না। বিশেষ করে একটা রুগী, শুধু 18 বছর বয়স, জি, পৃথিবীর আসল সৌন্দর্য দেখার ওই সময়, তার সময় সে স্বপ্ন দেখছে তার বাচ্চা হবে, সব পুরা পরিবারের জন্য একটা আনন্দঘন পরিবেশ। মেয়েটার বাচ্চা হওয়ার পর এত রক্তক্ষরণ হলো, অফিস টাইম, কিন্তু আমরা সবাই ছিলাম, অ্যানেস্থেশিয়া, আমরা অবস্টেটিক গাইনোকোলজিস্ট, কোনোভাবেই রক্তক্ষরণ বন্ধ করতে পারলাম না। মেয়েটা মারা গেল। সেই রাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি। শুধু মনে হচ্ছিল এত ছোট একটা মেয়ে এইভাবে মারা গেল, কেন আমরা পারলাম না, এতজন ডাক্তার মিলে। হঠাৎ করে আমার মনে পড়লো যে বাচ্চারা যে বেলুন নিয়ে খেলা করে, তখন আমার মনে হলো কন্ডমও তো একটা বেলুনের মতোই জিনিস, যে এটাকে যদি, এবং এটা একটা মেডিকেল ডিভাইস, এটাকে যদি আমি ইউট্রাসের ভিতর ঢুকিয়ে দিয়ে যেখান থেকে রক্ত হয় ওই জায়গায় প্রেশার যদি ক্রিয়েট করতে পারি, হয়তো রক্তক্ষরণটা বন্ধ হবে। এবং পরবর্তীতে আমি আবার টেস্ট করলাম যে কন্ডমকে কতটুকু ফুলানো যায়, কি এটা করার পরে একদিন পরেই দেখা গেল যে একটা মেয়ের, আমরা কি করি, রক্তক্ষরণ বেশি হলে মাকে বাঁচানোর জন্য জরায়ু ফেলে দিতে হয়। এরকম আমাদের আরএস রেডি হয়েছে যে একটা পেশেন্টের ব্লিডিং হচ্ছে, তার কিন্তু কোনো জীবিত বাচ্চা নেই, রক্তক্ষরণ হচ্ছে, ওর জরায়ুটা, ইউট্রাসটা ফেলে দেবে। তখন আমি বললাম যে তুমি একটু অপেক্ষা করো। আমি তখন মনে করলাম আমার ওই আইডিয়াটা আমি অ্যাপ্লাই করি এখন, এবং ঠিকই একটা ক্যাথেটারের সাথে কন্ডম বেঁধে যখন ইউট্রাসের ভিতর ঢুকিয়ে ওইটা ফুলিয়ে দিলাম, সাথে সাথে একদম ট্যাপের মতো ব্লিডিং হচ্ছিল, কল ছেড়ে দিলে যেমন হয়, ওই ব্লিডিংটা ইমিডিয়েটলি বন্ধ হয়ে গেল, ওই চাপটা সৃষ্টি করে। তখন আমার খুব মনে হলো যে ইউরেকা, আমরা একটা, হয়তো এটা আমাদেরকে ভবিষ্যতে মাতৃমৃত্যু রক্ষা করতে সাহায্য করবে। তারপর গবেষণা শুরু করলাম যে এটা যদি আমি প্রমাণ করতে যাই, আমার তো অবশ্যই গবেষণা লাগবে। প্রমাণ ছাড়া তো এটা মানুষ। কত সালের দিকের ঘটনা?
সালের। 2000 সাল, আর এখন 2026-এর সময় আমরা এসেছি। প্রায় 26টি বছর গেল এর মধ্যে। তো আপনি কতজন রোগীর ক্ষেত্রে এই পদ্ধতি প্রথম দিকে শুরু করেছিলেন? একটু আমাদের গবেষণা গবেষণায় আসলে আমরা 23 জন রোগীর উপর করেছিলাম। জি, সেটা নর্মাল ডেলিভারির রোগীর উপরও, সিজারের রোগীর, সিজারিয়ান সেকশনের পর যে ব্লিডিং, অতিরিক্ত ব্লিডিং হয় তার 2 গ্রুপের উপরই করেছিলাম। এবং এই 23টা ক্ষেত্রে 100% আমরা সাকসেসফুল হয়েছিলাম। তারপরেই আমি এটা পাবলিশ করি একটা ইন্টারন্যাশনাল জার্নালে। আচ্ছা। তো এই যে যাত্রাটা ছিল একটি উদ্ভাবন থেকে, এবং অবশ্যই সৃষ্টিকর্তা আপনার মাধ্যমে সেই পদ্ধতিটি সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে, সেখান থেকে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং তারপরে প্যাটেন্সি, এই যে যাত্রাটা, এইটার চিন্তাটা কিভাবে আসলো এবং কিভাবে কি সময়টা লাগলো, যদি আমাদের যারা বিশেষ করে তরুণ গবেষক আছে তাদের জন্য। এটা আসলে আইডিয়াটা যেমন আমি জেনারেট করলাম 2000 সালে, কিন্তু গবেষণাটা শুরু করি 2001 সাল থেকে 2002 সাল, 1.5 বছরের মধ্যে আমাদের সময় লেগেছিল। 2003 সালে পাবলিশ করতেও তো আবার সময় লাগে, আমরা ওটা পাবলিশ করলাম। শুরুটা খুব একটা সহজ ছিল না, কারণ এমনকি আমাদের গাইনোকোলজিস্টরা সবাই কিন্তু আমার সাথে সহযোগিতা করে নাই। অনেকে ক্রিটিসাইজ করেছে শুরুর দিকে যে কন্ডম দিয়ে এটা একটা কাজ হলো, এই ধরনের কেউ প্রতিবাদ করেছে। যাই হোক, কিন্তু গবেষণার কাজটা প্রকাশ পাওয়ার পর সারা বিশ্বে যারা মাতৃমৃত্যু নিয়ে কাজ করে তাদের মধ্যে কিন্তু একটা সাড়া পড়ে গেল। এইটা আমাদের জন্য সৌভাগ্য ছিল যে আমরা ইন্টারন্যাশনাল জার্নাল এটা পাবলিশ করতে পেরেছিলাম। তারপর বিভিন্ন জায়গা থেকে ধরো আমাকে ইনভাইট করলো এটা, এই গবেষণাটা একটা হলো বলার জন্য, আর একটা হলো হাতে কলমে ওয়ার্কশপে পার্টিসিপেন্টদের শেখানোর জন্য। জি, এইভাবেই কিন্তু আস্তে আস্তে এটা শুরু হলো। অবশ্যই এটা আরেকটি অনুপ্রেরণার গল্প। আমরা আরো শুনবো আপনার গল্প। এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা গল্প শুনছি সাইবাস মেথডের আবিষ্কারক অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার ম্যামের কথা। আমরা শুনছিলাম সাইবাস মেথডের কথা। তো সাইবাস মেথডটা আপনি একটি সংগঠন থেকে পেয়েছেন, এবং এই পিছনে যে যাত্রাটি সেটি খুবই অনুপ্রেরণার একটি কথা যে আপনি এই কাজটি করেছেন। তো এক্ষেত্রে সাধারণত কি আমাদের দেশ থেকে কোনো রকম আপনি সাপোর্ট পেয়েছিলেন কিনা? না, সাপোর্ট তো অবশ্যই কারো না কারো পাই। আমি যখন প্যাটেন্ট করতে যাই ওনারা আমাকে সাপোর্ট করেছে। আসলে দেশ থেকে কিছু প্যাটেন্টশিপ হচ্ছে এবং মায়েদের জন্য হচ্ছে, তারা বেশ পজিটিভ ছিল। জি, ধন্যবাদ ম্যাম। আপনার এখনকার এই মেথডটি বিশ্বের কতগুলো দেশে চালানো হচ্ছে যদি একটু বলেন? এক্সাক্ট নাম্বার তো আমি বলতে পারবো না, তবে অনেক জায়গায়, আফ্রিকার বিভিন্ন দেশে, আমাদের সাউথ ইস্ট এশিয়ার তো প্রায় সব দেশেই হচ্ছে। এমনকি আমিও অনেক দেশে, যেমন পাকিস্তান, নেপাল, ভুটান, ইন্ডিয়া, সব জায়গায়, মানে উন্নয়নশীল এবং অনুন্নত দেশ প্রায় সবগুলোতেই এই মেথডটি বর্তমানে হচ্ছে। আমেরিকাতেও এটা ব্যবহার হয়। বিশেষ করে উন্নত দেশগুলোর ক্ষেত্রে কি অবস্থা? উন্নত দেশগুলোতে ওদের কিন্তু একটা বেলুন টেম্পোনেট, বাকরি বেলুন বলে, এরকম বেশ কয়েকটা বেলুন আছে যেগুলোর মূল্য অনেক বেশি, $300 থেকে $500 পর্যন্ত। আচ্ছা। কিন্তু আমাদের এটা তো একদমই কম দাম। আর একটা সুখবর অবশ্য আছে, এটা নিয়েও আমাদের অনেক করতে হয়েছে। এই প্যাটেন্টশিপ পাওয়ার পর থেকে এটাকে রেডিমেড ডিভাইস হিসাবে, আমরা তো কন্ডমকে ক্যাথেটারের সাথে বাঁধি, তারপর ম্যানুয়াল পদ্ধতি আছে, কিছু সময় লাগে, এবং ওই সময় যখন প্রসব পরবর্তী রক্তক্ষরণ হয়, খুব দ্রুত যদি আমরা কাজ না করি অনেক বেশি রক্তক্ষরণ হয়ে যাবে। অনেক সময় মায়েরা ইরিভার্সিবল শকে চলে যায়, আর ফেরানো যায় না। কাজে একদম রেডিমেড স্টেরাইল ডিভাইস হলে আমাদের জন্য ভালো হয়, এটা আমার সবসময় মাথায় ছিল। তখন এটা ডিজিডিএ এই বছরই মার্চ মাসে আমাদেরকে এটা অনুমতি দিয়েছে যে এটা আমরা পারমিশন পেয়েছি, লাইসেন্সটা পেয়েছি ডিজিডিএর। বাহ, দারুণ। তো আপনি যেমন হচ্ছে পিপিএইচ বা হচ্ছে কি গর্ভ পরবর্তী সময়ের রক্তক্ষরণ বন্ধের কাজ করেছেন, আপনার আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে ফিস্চুলা নিয়ে।
এই ব্যাপারে একটু জানতে চাই, সেখানে আপনার অনুপ্রেরণাটা কিভাবে আসলো যে এটি নিয়েও কাজ করা উচিত? আসলে ফিস্টুলা নিয়ে আমি যখন মেডিকেলে পড়ি তো ফিস্টুলা আমাদের সাবজেক্ট হিসাবে পড়তে হতো, কিন্তু আমার একজন শিক্ষক ছিলেন প্রফেসর সুরাইয়া জাবিন, উনি ফিস্টুলা নিয়ে কাজ করতেন, ফিস্টুলা অপারেশন করতেন, অনেক বেশি না হলেও করতেন। অন্যান্য টিচাররা কিন্তু আমরা দেখি নাই বললেই চলে, আমি একজনকেই দেখেছি। এবং উনি যখন কাজ করতেন ও পোস্ট অপারেটিভ কেয়ার দেওয়ার জন্য রুগীদের কাছে, অপারেশন কিন্তু তখন আসলে ভালো বুঝতাম না, ওদের যে কষ্টের কাহিনী ওটা আমাকে অসম্ভব অনুপ্রাণিত করেছে। এরা এত অসহায়, সারা দিন রাত ইউরিন ঝরছে, পায়খানা ঝরছে, চারিদিকে দুর্গন্ধ চড়াচ্ছে, স্বামী ছেড়ে চলে যাচ্ছে, পরিবার পরিজনরা ছেড়ে চলে যাচ্ছে, কেউ তাকে কাজে রাখে না তার দুর্গন্ধের জন্য। এমন একটা জীবন আমার এখন মনে হয় কি যে আমি ওই কৃতজ্ঞতা থেকে আল্লাহর কাছে যে আমার বা আমার পরিবারে কারো ফিস্টুলা হয়নি, এটাও একটা অনুপ্রেরণা। এবং সবচেয়ে বড় ইয়ে ছিল যে এই মেয়েদেরগুলোর জন্য আমি যদি কোনোদিন সুযোগ পাই, কিছু যদি করতে পারি, এই একটা আকাঙ্ক্ষা ওই যখন আমি ইয়াং ডাক্তার তখন থেকে আমার মনের মধ্যে ছিল। তারপর ধীরে ধীরে এক সময় সুযোগ এসেছে। সবচেয়ে বেশি আমাকে অনুপ্রাণিত করেছে আমি যখন ইংল্যান্ডে রিপ্রোডাক্টিভ হেলথের পড়ালেখা করতে যাই, লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। তখন আদিস আবাবা ফিস্টুলা হসপিটালে কাজ করতেন জন নামে একজন প্রফেসর। উনি এসেছিলেন আমাদের একটা ফিস্টুলা সম্বন্ধে বলতে। ওদের একটা ভিডিও দেখে আমার মনে হলো যে আমাদের দেশে এত ফিস্টুলা আসে, এরকম যদি আমরা আদিদা বাবার মতো একটা ফিস্টুলা হসপিটাল করতে পারি, আমাদের মায়েরা, আমাদের মেয়েগুলো অনেক উপকৃত হবে। ওই আকাঙ্ক্ষা থেকে আসলে ধীরে ধীরে যে এখন ঢাকা মেডিকেলে ন্যাশনাল ফিস্টুলা সেন্টার হয়েছে, ওই সেন্টারটা প্রথমে আমি ওই সেন্টারটা করার জন্য, কারণ আমি তখন ঢাকা মেডিকেলে কাজ করছিলাম, ওই সেন্টারটা করার জন্য আমি উঠে পড়ে লাগি। আসলে সেইটা আমার অসম্ভব কষ্ট হয়েছে করতে, অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা বেশ কষ্ট করেই হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন ওইখানে রুগীরা চিকিৎসা পাচ্ছে। আর আমি মামস ফিস্টুলা ইনস্টিটিউটটা করলাম রিটায়ারমেন্টের পরে আসলে। আচ্ছা, তো ম্যাম এই যে আপনি কাজ করলেন, অবশ্যই এটা আরেকটা বিশাল অনুপ্রেরণা, এবং আমি বলবো যে জাতীয় এক্ষেত্রে আপনার কাছে কৃতজ্ঞ যে এই ধরনের অসহায় মানুষদের কাছে আপনি এই সেবাটা পৌঁছে দিয়েছেন সহজভাবে। এবং অবশ্যই যারা এই ধরনের রোগী দেখেনি তারা আসলে এই কষ্টটা অনুধাবন করতেও পারবে না। আমরা যারা কাজ করেছি আমরা দেখেছি কি পরিমাণ কষ্টে তারা থাকে এবং পরিবার থেকে একদম বিচ্ছিন্ন হয়ে থাকে, এবং তারা পরবর্তীতে পুনর্বাসনের সুযোগটাও পায় না। তো এই যে চিকিৎসার খরচ এবং চিকিৎসা পরবর্তী পুনর্বাসন, এই সব কিছু মিলেই কি আপনার সেন্টার কাজ করছে? হ্যাঁ, আমাদের সেন্টারে কিন্তু একটা রুগী ধরো আসা, বাড়ি যাওয়া পর্যন্ত একটা পয়সাও তার খরচ করতে হয় না। এখন আমরা প্রথম থেকে আমরা করি না, এখন আমরা কিন্তু তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করছি। কাউকে গরু কিনে দেওয়া, স্বাবলম্বী করা। আমরা চাই যে এই রুগীগুলা, বেশিরভাগ রুগী তো ভালো হয়ে যায়, যারা ভালো হলো বা ভালো হলো না, তাদের দুই গ্রুপের মধ্যেই কিন্তু দেখা যায় যে তারা প্রথম কথা হলো তারা অসম্ভব দরিদ্র, অসহায়। কাজেই তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা গরু কিনে দেওয়া, তাদেরকে একটু ট্রেনিং দেওয়া, হাঁস মুরগি কিনে দেওয়ার জন্য, একটু দোকান করার জন্য কাজ করি। এখন আমরা যাদের বাড়িঘর নাই, অনেক রুগীর দেখা যায় যে ওদের থাকার কোনো জায়গাও নেই, ওদেরকে একটা বাড়ি কিভাবে, ওদের অনেক দামি না কিন্তু সেফলি একটা ঘরে কিভাবে থাকতে পারে, এই পুনর্বাসনেরও আমরা কাজ করছি। মামস ইনস্টিটিউট এটার জন্য কাজ করছে। আমরা এখন মামস ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়ে আমরা অবশ্য আলহামদুলিল্লাহ যে এই বছর এনজিও ব্যুরোর পারমিশনও পেয়েছি, কাজেই আমরা এটা নিয়ে কাজ করছি এখন। অবশ্যই ম্যাম, যখন শুরু করেছেন এটি যেহেতু একটি অপারেশন এবং পরবর্তীতে অনেক ধরনের ঔষধও প্রয়োজন হয় এবং কিছুটা আর্থিক সহায়তারও প্রয়োজন হয়, এই সহায়তার ক্ষেত্রে কিভাবে কাজ করছে? এক্ষেত্রে কি আমাদের কিন্তু আমার একটা অনেক কষ্টের জায়গা, এখনো শুধু স্বপ্ন দেখে যাচ্ছি, বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা করছি, পারছি না।
আমাদের সরকারের সহায়তা না পেলে কিন্তু আমরা এটা করতে পারবো না। আমার ইনস্টিটিউটটা কিন্তু আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে ভাড়া একটা জায়গায় করেছিলাম। জি। কাজে এটা যে এক্সপানশন করে আরও বেশি রুগীর আমি সেবা দেব সেই সুযোগটা আমার নাই। সরকার আর্থিকভাবে এবং বিশেষ করে একটা জায়গা আমাদের খুব দরকার, যেখানে আমরা মামস ইনস্টিটিউটকে সত্যিকার একটা ইনস্টিটিউটের মতো করে গড়ে তুলতে পারবো এবং মেয়েদেরকে, নারী স্বাস্থ্যের আরও অনেক সমস্যা আছে, সেগুলো নিয়েও কাজ করার আমার ইচ্ছা। শুধু আমার না, আমার সাথে যারা ইয়াং ডাক্তাররা কাজ করে তাদের সবার ইচ্ছা। কিন্তু আমাদের একটাই সমস্যা, আমরা যদি একটা জায়গা না পাই বা একটা ইনস্টিটিউটের মতো সরকার এবং দেশে অনেক বিত্তবানরাও আছে, তারাও কিন্তু পারে, কিন্তু সেইভাবে তারা এগিয়ে আসে না। কিন্তু সরকারের কাছে আমরা তোমাদের স্রোতে এটা আবেদন করতে চাই, সরকার যেন মামস ইনস্টিটিউটকে একটা জায়গা দেয় এবং আর্থিক সহায়তা করে। কারণ সরকার, আমাদের এই সরকার কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা অনেক বলছেন। আমার মনে হয় ওনারা আমাদের এই আবেদনটুকু শুনবেন এবং আমাদেরকে পার্টনার হিসাবে নিয়ে আমাদের দেশের মেয়েদের, মায়েদের আরও বেশি বেশি করে সেবা পাওয়ার সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু অনেক কাজ করি কমিউনিটি লেভেলে। মামস ইনস্টিটিউট সব কিছুতেই আমাদেরকে সুযোগ করে দিবে এবং এটা দেশের জন্য এবং দেশের মেয়েদের জন্য অনেক কাজে লাগবে আসলে। এবং সমাজের জন্য তো লাগছে। এবং আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান যে মন্ত্রী, উনিও তো একজন চিকিৎসক, উনি তো নিশ্চয়ই অনুধাবন করবেন ব্যাপারটি। উনি তো আরো ইউরোলজিস্ট, উনি ভালো করেই জানেন ফিস্টুলা কি। জি জি, অবশ্যই। তো এই যে আমরা কিন্তু ওইখানে মামস ইনস্টিটিউটে আমাদের ওইখানে একটা সার্টিফাইড কোর্স আছে, আমরা ডাক্তারদেরকে ট্রেনিং দিই, ওয়ার্কশপ করি, অনেক 60টার বেশি ওয়ার্কশপ আমরা করেছি। কাজে এই ডাক্তার নার্সদেরকে ডেভেলপ করার জন্য কিন্তু আমরা কাজ করেছি। এটাও কিন্তু দেশের জন্য স্কিল, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, এটা কিন্তু অনেক একটা প্রয়োজনীয় জিনিস। সরকার আমাদের সহযোগিতা করলে আমরা কিন্তু সেটা করতে পারবো। আমরা আরো কথা শুনবো এবং আরো গল্প শুনবো। আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা শুনছি অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার ম্যাম এবং তার যে আবিষ্কারগুলো, তার যে চিন্তা ভাবনা, সেইগুলো। ম্যাম, এই যে ফিস্টুলার কথা শুনছিলাম হচ্ছে প্রসব পরবর্তী জটিলতার চিকিৎসার কথা, পাশাপাশি তো আরও অনেক স্ত্রী প্রসূতি রোগগুলো আছে যেগুলো আসলেই অনেকাংশেই আমাদের দেশে চিকিৎসার ক্ষেত্রে কিছুটা উপেক্ষিত। তার মধ্যে আছে যে অনেক ক্ষেত্রে প্রসবকালীন যে জটিলতা হয় সেই জায়গাটা, এবং আমাদের দেশে এখনো একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তারা হচ্ছে গিয়ে যারা প্রশিক্ষণ পায়নি এমন কোনো ধাত্রীর কাছে যায়। তো এই ব্যাপারে আপনার মন্তব্য বা আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? তাদেরকে নিয়ে কি কোনো কাজ করার সুযোগ আছে আসলে কিনা? এই যে ধাত্রীরা আছে, এই ধাত্রীদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে খুব অনেক অভিজ্ঞতা আমাদের আছে যে এদের মাথার এদের ভিতরে এমন কিছু ঢুকে আছে যেটাকে ট্রেনিং দিয়ে কোনোভাবে চেঞ্জ করা যায় না, কারণ ওদের বেসিক নলেজটা নাই। এটা দেওয়াটা তো খুবই কঠিন বিষয়। এবং মায়েদেরকে অবশ্যই ফ্যাসিলিটিতে এসে ডেলিভারি হতে হবে, বাড়িতে হলেই কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। আরেকটা জিনিস তুমি বলছিলে যে আপনার নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা। আমি অনেক দিন ধরেই চিন্তা করছি, দেখো যে নারীরা সেই শুরু থেকে আজ পর্যন্ত সবসময় পুরুষের অধীনেই কাজ থেকে যায়। আমরা কখনো কেমন যেন সারা বিশ্বে দেশে ফার্স্ট ক্লাস সিটিজেন হতে পারলাম না। পুরুষরাই ফার্স্ট ক্লাস সিটিজেন, আমরা যেন সেকেন্ড ক্লাস সিটিজেন। সেই রকম নারী স্বাস্থ্য, মহিলারা যেমন অবহেলিত, নারী স্বাস্থ্য একটা সম্পূর্ণ অবহেলিত জিনিস। ডাক্তারি আমরা যা পড়েছি, আমরা মেডিসিন, সার্জারি, গাইনি, 3টা সাবজেক্ট পড়ি। 3টা সাবজেক্টের মধ্যে মেডিসিন সার্জারিতে বিভিন্ন ব্রাঞ্চে বাংলাদেশে প্রায় 20টা, শুধু শিশু স্বাস্থ্যে 6টা হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল হয়েছে, কার্ডিয়াক হয়েছে। নারী স্বাস্থ্যের উপর কিন্তু একটা সিঙ্গেল ইনস্টিটিউটও হয়নি আজ পর্যন্ত। কারণ নারীদেরকে, নারী স্বাস্থ্য বলতে সবাই মনে করে মাতৃস্বাস্থ্য। মাতৃস্বাস্থ্য একটা মেয়ের যদি 1টা বা 2টা বাচ্চা হয়,
তার ম্যাক্সিমাম 2 বা 3 বছর মাতৃস্বাস্থ্যের সেবার দরকার হয়। জি। তার জীবনের বাকি সময়, তার কৈশোরকাল, অ্যাডোলেসেন্ট সময়, সম্পূর্ণ রিপ্রোডাক্টিভ এজ এবং মেনোপজাল এজ, এখন মেয়েদের গড়ায়ু বাড়ছে, আরও যে সমস্যা, বিভিন্ন সমস্যায় ভুগছে, সেদিকে কারো নজর নাই। আমি ভাবি, আমার অবাক লাগে, এত চিন্তাবিদ আমাদের দেশে আছে, তারা কি স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তা করে, তাদের মাথায় একবারও নারী স্বাস্থ্যের কথা আসে না। আমি অনেক দিন ধরে এটা নিয়ে কথা বলে যাচ্ছি, কথা বললেই মনে হয় কি সবসময় এটা একটা লাস্ট প্রায়োরিটি হিসেবে আসে। একটু অবহেলিত এই চিন্তা। কিন্তু বলার সময় কিন্তু আমরা বলি যে আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মা একজন নারী, কিন্তু মাকে আমরা শুধু মা হিসাবে দেখি। মা যে একজন নারী, তার যে আরও অনেক সমস্যা থাকবে। মাকে ভালোবাসি কেন? মা তার স্বার্থ ত্যাগ করে সমস্ত জীবন দিয়ে আমাকে আমার যত্ন করে আমার ভালোবাসে, কিন্তু মার জন্য যে আমার কিছু করতে হবে, তার স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, মাকে একজন নারী হিসাবে দেখে মায়ের মর্যাদা দিতে হবে, সেটা আমরা চিন্তা করি না। কাজে আমাদের সমস্ত পুরুষ সমাজ না, এমনকি মেয়েদেরও কিন্তু যে নারী স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা কম। সবাইকে আমি বলবো, আপনারা ভাবুন এবং নিজের মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য হলো নারী স্বাস্থ্যের দিকে, নারী স্বাস্থ্যের অ্যাডভোকেট হিসাবে এগিয়ে আসুন। আমরাও সেই আশাই রাখি। এবং এই স্বাস্থ্যের যদি শুরুটা বলি, তাহলে তো বলা হয় যে সাধারণত বয়ঃসন্ধি থেকে শুরু হয় এবং চিকিৎসা ব্যবস্থা সাধারণত দেখা যায় গর্ভধারণের ওই সময় থেকে হয়। এর আগেও তো অনেক ধরনের সমস্যা হয়। এখানে এখন বর্তমানে একটি বড় সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফার্টিলিটি জাতীয় সমস্যাগুলো, এবং বয়ঃসন্ধিকালীনও কিছু সমস্যা হয়, যেখানে আমরা বলবো যে একটু আগে বয়ঃসন্ধি শুরু হয়ে যাওয়া এবং জীবনযাপন যে পদ্ধতির ব্যাপারে একটা ধারণা, সম্যক ধারণা, সেটার সাথে যে নারীদের সর্বোপরি যে স্বাস্থ্যের একটি সম্পর্ক, এই ব্যাপারে কি কোনো কাজ করার চিন্তা আপনারা করছেন কিনা? অনেক আমরা চিন্তা করছি অবশ্যই। যেমন এই যে তুমি বললে যে বয়ঃসন্ধিকালের সমস্যাগুলো, এমনকি এই মেনস্ট্রুয়েশন নিয়ে আগে কথা বলতেই মেয়েরা লজ্জা পেত। মানে শুধু না, পরিবারের কারোর সামনে বললেই বা মারাও হয়তো এই সমস্ত নিয়ে কেন কথা বলছো, কিন্তু এগুলো নিয়ে মেয়েদের বিভিন্ন অনেক সমস্যা। কিন্তু আমি গাইনোকোলজিস্ট হিসাবে জানি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিও যেটা বলে, মেয়েদের ফিজিক্যালি তাদের মোটা হয়ে যায়, এক্সেসিভ অনেক বেশি লোম গজায়, মেনস্ট্রুয়েশনের সাংঘাতিক রকম প্রবলেম হয় তাদের। আমি এমনও দেখেছি যে সেই মা কমপ্লেন করছে যে মেয়ে পড়তে চায় না, স্কুলে যেতে চায় না। আমি হিমোগ্লোবিন দেখি 4 গ্রাম, 4 গ্রাম প্রতি মাসে, তার এত ব্লিডিং হয়, সে এত এনিমিক, পড়ালেখা কিভাবে করবে? দুর্বল। এইটা সম্বন্ধে সচেতনতা শিক্ষকদেরও হওয়া উচিত, মায়েদের হওয়া উচিত, মেয়েদেরও হওয়া উচিত, এবং অবশ্যই আমাদের ডাক্তার সমাজের তো হতেই হবে, শিক্ষিত সবাই এটা কিন্তু অ্যাকনোলেজ করা উচিত। যেটা বললে বান্ধত্ব হলে দেখা যায় যে মেয়েদেরকে দোষারোপ করে। এটা কারো দোষ না, না পুরুষের না মহিলার, এটা একটা সমস্যা। এটা সমাধানের জন্য আমাদের অনেক চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে। অনেক টাকা আমাদের বিদেশে চলে যাচ্ছে এই চিকিৎসার জন্য। ক্যান্সার, মেয়েদের যে ক্যান্সার হয়, জরায়ুর ক্যান্সার থেকে ব্রেস্ট ক্যান্সার, অন্যান্য ক্যান্সার, সেটার চিকিৎসার থাকা দরকার। এন্ডোমেট্রিওসিস হচ্ছে, তারপর প্রসবকালীন সমস্যার এই দীর্ঘমেয়াদী জটিলতা, প্রোলাপস, পেরিনিয়াল টিয়ার, হাজার রকম সমস্যা, মেনোপজের সমস্যা, এইগুলো সবগুলোর সমাধান, একটা সমাধান আমরা যদি চিন্তা করি, অবশ্যই আমাদের নারী স্বাস্থ্য ইনস্টিটিউট হতে হবে, যেখানে একটা আমব্রেলার ভিতরে আমরা সমস্ত সবগুলো জিনিসের চিকিৎসা করতে পারবো। জি, অবশ্যই। এবং সেই আশা আপনার মাধ্যমে আমরাও চাই সমস্যার সমাধানটা হোক এবং এই ইনস্টিটিউটগুলো দাঁড়িয়ে যাক, নারী স্বাস্থ্যের আরও উন্নয়ন হোক। তো ম্যাম, আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতির কথা শুনলাম এবং আমরা পাশাপাশি এটাও জানি যে বর্তমানে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের আপনি হচ্ছেন চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। গবেষণার জায়গা থেকে আমাদের দেশ এখনো অনেকটুকু পিছিয়ে আছে। যখনই আমরা কোনো কথা বলতে যাই শুনি যে হ্যাঁ, আমাদের দেশে তো রোগীর অভাব নেই, তাহলে কেন কাজ হচ্ছে না? আসলে কেন কাজ হচ্ছে না, বা কাজটি কি যেভাবে হচ্ছে তার থেকে কি আর একটু বেশি করা যায় কিনা? প্রথম কথা আমি বলি, গবেষণা জিনিসটা যে একটা জরুরি, অত্যন্ত জরুরি, এবং
চিকিৎসা বললে গবেষণা না করে প্রমাণ ছাড়া চিকিৎসা করা ওটা উচিত না, এই ধারণাটাই আমার মনে হয় আমাদের দেশের মধ্যে ছিল না। গবেষণাকে এত কম প্রাধান্য দিত। গবেষণার বাজেটের কথা যদি বল, বাজেট নাই বললেই চলে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের বাজেট শুনলে তো হতভম্ব হয়ে যাবে, এত কম বাজেট অ্যালোকেশন। এত বড় একটা ইনস্টিটিউট, এই গবেষণা সারা বাংলা, এটা অ্যাপেক্স বডি, মেডিকেল রিসার্চের অ্যাপেক্স বডি, সেখানে যদি 20 কোটি 10-15 কোটি 14 কোটি, আমি শুনতে আগে 14 কোটি, তার চেয়ে তো কম, এখন বেড়ে বেড়ে 20 কোটি। আমরা চেয়েছিলাম যে আরও বেশি, 31 কোটি অন্তত মিনিমাম, আমরা পাই নাই। তবে এইবার আমার মনে হয় এই বাজেটের পরে গবেষণাতে যদি প্রথম কথা হলো সরকারকে এটা প্রায়োরিটি দিতে হবে। তবে আমাদের অবশ্য সৌভাগ্য যে আমাদের মাননীয় মন্ত্রী এবং বিশেষ করে প্রতিমন্ত্রী একজন ডাক্তার এবং গবেষণায় ওনার যথেষ্ট আগ্রহ আছে এই বিষয়ে, সেটা হলো সরকারের দিক থেকে। তাছাড়া আমাদের যে মেডিকেলের ডাক্তারগুলো স্টুডেন্ট, যে আমার মনে হয় এটা আমাদের, আমি সবসময় বলি যে এটা একদম MBBS লেভেল থেকে, আমাদের আন্ডার গ্র্যাজুয়েট থেকে ওদেরকে অনুপ্রাণিত করতে হবে গবেষণার জন্য। সব জায়গায় প্রাধান্য দিতে হবে, প্রায়োরিটি না পেলে কিন্তু এটা আগাবে না, সারা বিশ্বের পিছনে পড়ে থাকবো আমরা। অবশ্যই আমরা আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা শুনছি অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার ম্যামের গল্প, যেই গল্প থেকে একটু একটু করে বাংলাদেশে নারী স্বাস্থ্য নিয়ে কথা শুনছিলাম, নারী স্বাস্থ্যের সমস্যাগুলো জানছিলাম, কি কি কাজ করা হয়েছে সেই ব্যাপারটিও একটু একটু করে জানছিলাম, এবং সেখান থেকে চলে এসেছে গবেষণার জায়গা। গবেষণার ক্ষেত্রে অবশ্যই কাজ করা হচ্ছে, এবং আমরা দেখেছি যে আগে যেখানে আমাদের গবেষণা করার জন্য যেই আর্থিক অনুদানটা প্রয়োজন ছিল সেটি আমরা খুঁজে পেতাম না, এবং সেটি বলা হতো যে গবেষকদের নিজেদের পকেট থেকেই ব্যয় করতে হতো। এখন সেখানে আমরা ইদানিং দেখতে পেয়েছি যে অনুদান পাওয়া যাচ্ছে। তো এই যে স্বচ্ছতার জায়গাটা, এটা তৈরি করা হয়েছে, এবং এই জন্য আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা। তারপরে জানতে চাই যে কাজগুলো তো চলমান একটি প্রক্রিয়া, সেখানে কি এরকম কোনো সিদ্ধান্ত আছে বা এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে যারা এরকম ধারাবাহিক কাজ করবে বা একটি প্রতিষ্ঠান যদি কাজ করতে চায় সেখানে কোনো কিছু করার সুযোগ হয় কিনা, বা তাদেরকে আরো অনুপ্রাণিত করা যায় কিনা? চেষ্টা করছি আমরা। এই যে গবেষণার অনুদান বলছো, যতটুকু অনুদান আমরা দিতে পারি তা কিন্তু একেবারেই সাফিসিয়েন্ট না। এই আমরা যদি পাবলিক হেলথ ইন্টারেস্ট নিয়ে একটা সত্যিকারে আমাদের হেলথ সিস্টেম নিয়ে, অথবা আমাদের দেশের কোনো ভালো স্বাস্থ্যের একটা ভালো বিষয় নিয়ে, যেমন আমরা চিকিৎসার কথা বলছি, তার চাইতে তো বেশি ইম্পর্টেন্ট হলো প্রতিরোধ করা, প্রিভেনশনটা বেশি ইম্পর্টেন্ট। পাবলিক হেলথে কিন্তু আমাদের কাজ করা, প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কাজ করা, এটা খুবই জরুরি। এবং এই কাজ আমরা, এইটার দিক নির্দেশনা কোথা থেকে আসবে? গবেষণার ফল থেকে এটার দিক নির্দেশনা আসবে, এবং সেই ধরনের পাবলিক হেলথের উপর, পাবলিক হেলথ সিস্টেমের উপর প্রভাব ফেলতে পারে মতো গবেষণা করতে গেলে কিন্তু অনুদান আমাদের আরও অনেক বাড়াতে হবে। জি, অনুদান আমাদের বাড়াতে হবে, এবং সেই অ্যালোকেশনটা আমার মনে হয়, আমরা আশা করি এই যে আমাদের সরকারের এইবার বাজেট বরাদ্দ হয়েছে, এটা যখন বিভাজন হবে তখন গবেষণার খাতে যদি বেশি অনুদান না থাকে তাহলে কিন্তু আমাদের দেশে মেডিকেল হেলথের উপর যে গবেষণা করে কোন প্রমাণ ভিত্তিক আমরা যে চিকিৎসা করব, প্রমাণ ভিত্তিক যে আমরা প্রতিরোধ ব্যবস্থা নিব, সেটা করতে পারবো না। জি, ধন্যবাদ ম্যাম। আরেকটি ব্যাপার আপনি একটু আগে বলেছিলেন যে MBBS পর্যায় থেকে শুরু করতে হবে গবেষণার প্রতি আগ্রহ তৈরি করা, এবং আগ্রহ অনেকেরই আছে, কিন্তু প্রথাগত বা কাঠামোগত যে শিক্ষাটা, যে কিভাবে একটি গবেষণা চালাতে হয় সেই ব্যাপারে ধারণা কিন্তু অনেকেরই কম। তো সেখানে কোনো রকম কোনো প্রশিক্ষণ কর্মসূচি করার কোনো সুযোগ আছে কিনা, বিশেষ করে MBBS পর্যায়ে? অবশ্যই আছে, এবং এমনকি আমাদের BMRC থেকে আমরা মেডিকেল রিসার্চ অলিম্পিয়াড করতে চাচ্ছি, সেইখানে বিশেষ করে আমাদের এই জুনিয়র ছেলে মেয়েদের জন্য। আরেকটা যেটা বলছো যে শিক্ষা, আমাদের কিন্তু কমিউনিটিভ মেডিসিনে ছোট্ট একটা রিসার্চ প্রজেক্ট ছেলেমেয়েরা করে,
ওইটা বেশিরভাগ না বুঝেই কোনো রকমে পাশ করার জন্য জমা দিয়ে যায়। ওইখানে আমার মনে হয় শিক্ষকদেরও একটা বিশাল দায়িত্ব রয়ে গেছে যে ওই গবেষণাটা ওইখান থেকে তাদের মাথার ভিতরে গবেষণার বীজ বপন করে দেওয়া। এবং ওই যে কমিউনিটি মেডিসিনে যে যতটুকু আছে এবং কারিকুলামে এটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে আরও বেশি এটাকে ছেলে মেয়েদেরকে শেখানো। আমরা বিএমআরসি থেকেও চাচ্ছি যে আমাদের এই আজকালকার ছেলেপিলেরা কিন্তু মেডিকেল স্টুডেন্টরা কিন্তু কিছু কিছু গ্রুপ উঠে আসছে যারা গবেষণা করতে চাচ্ছে, তাদেরকে আমাদের অনুপ্রাণিত করা এবং দিক নির্দেশনা দেওয়া খুবই দরকার। জি, আমরা তো শুনছিলাম যে এই যে বিএমআরসি কিভাবে কাজ করে এবং আপনি যেহেতু কাজ করছেন, একটু জানতে চাই যে আর কি কি গবেষণার সাথে আপনি এই মুহূর্তে সম্পৃক্ত আছেন? তাছাড়া আমি কিছু ফিস্টুলা নিয়ে ইন্টারন্যাশনালিও করি। আমি আরও কিছু মানে সাইবাস মেথড, ওই প্রসব পরবর্তী রক্তক্ষরণ ছাড়া মেয়েদের যে ইনকন্টিনেন্স বা ইউরিন লিক করে কন্ট্রোল করতে পারে না, জি, সেই বিষয়ে আরও কিছু ডিভাইস তৈরি করার চেষ্টা করছি। সেটা নিয়ে গবেষণা করছি, আমার ডাক্তাররাও গবেষণা করছে এটা নিয়ে। আরও এরকম কিছু চিন্তাভাবনা আছে যেগুলো নিয়ে আমার ইনস্টিটিউটে মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করছি। রুগীদের এবং মেয়েদের কিভাবে হয় এরকম ছোটোখাটো আরও কিছু গবেষণার সাথে কাজ করছি। কিন্তু বিএমআরসির চেয়ারম্যান হিসেবে বিএমআরসির কোনো অনুদান তো আমি নিচ্ছি না, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অন্য জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি, গবেষণা করার। কারণ নিজের মনের ভিতর যে প্রশ্নগুলো জাগে সেগুলোর একটু সমাধান বের করার, উত্তর বের করার চেষ্টা করছি। জি ম্যাম, খুবই সুন্দরভাবে আপনি বলেছেন। তো আমাদের যারা তরুণরা আছে এবং আমাদের যারা চিকিৎসকরা আছে তাদের মধ্যে এই যে প্রশ্ন তৈরি করার চিন্তাটা, এটা তৈরি করার পিছনে আপনার কি পরামর্শ, যে কিভাবে আমরা সেভাবে চিন্তা করা শিখতে পারি? একটা আমি বললাম যে এমবিবিএস থেকে, তো ওইখান থেকে শেখা উচিত আমার মনে হয়। তারপরেও কারিকুলাম চেঞ্জ করে এটা পুরো সিস্টেম চেঞ্জ করতে সময় লাগে। আমাদের যারা গবেষণা নিয়ে কাজ করতে চায়, আগ্রহী, আমাদের আরও ওয়ার্কশপ করা উচিত। আমাদের তরুণ সমাজকে নার্চার করা উচিত, তারা যেন গবেষণায় অনুপ্রাণিত হয়। আরেকটা হলো যে না জেনে গবেষণা করলে হবে না, গবেষণারও তো একটা সিস্টেম আছে, এটা মেথডোলজি আছে, রিসার্চ মেথডোলজি আছে, কীভাবে এটা অ্যানালাইসিস করবে, এই সমস্ত বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণ খাতেও আমার মনে হয় বরাদ্দর দরকার। জি, ধন্যবাদ ম্যাম। যেহেতু আপনি বিএমআরসির বর্তমান চেয়ারম্যান, আপনার কাছে তো অবশ্যই কিছু লক্ষ্য বা কিছু উদ্দেশ্য আছে যেগুলো আমাদের দেশের জন্য পরবর্তীতে কাজে লাগবে। তো এই ব্যাপারে একটু জানতে চাই, আপনার বর্তমান পরিকল্পনাটা কি? একটা যেমন আমার এখন পরিকল্পনা আছে যে সারা বিশ্ব ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, আমাদের বিএমআরসিকে আমরা কীভাবে ডিজিটালাইজড করতে পারি, একটা ডিজিটাল ল্যাব করতে পারি, এআই ল্যাব। এটা আমরা সরকার কাছেও বলছি, এখনও আমরা সরকারি বেসরকারি সব পর্যায়ে চাচ্ছি যে একটা ওটা করতে তো একটা ফান্ড লাগবে, যে আমরা একটা ফান্ড আমরা কিন্তু অলরেডি এটার একটা বেসলাইন একটা প্রপোজালের মতো করে ফেলেছি। এই ডিজিটালাইজেশন, এআইকে কীভাবে গবেষণায় সাথে এআই কী সম্পর্ক, কিভাবে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, শুধু গবেষণার জন্য না, এমনকি পাবলিক হেলথ সার্ভিসে আমরা এটাকে কিভাবে ইনকর্পোরেট করতে পারি, এর সুফলটা আমরা কিভাবে ভোগ করতে পারবো, সেটা নিয়ে এখন আমরা চিন্তা করছি বেশি করে। জি ম্যাম, আপনার অনুপ্রেরণার গল্প শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমার মনের কথাগুলো যে বলার একটা সুযোগ করে দিয়েছো, সেই জন্য তোমাকে এবং এখন টিভিকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের কথাগুলো যাদের জন্য বলেছি, আমাদের সরকারের উচ্চ পর্যায়ের লোকদের এবং জনগণের, আমাদের ইয়াং ছেলেপিলেদের সবার কাছে পৌঁছে যাবে। এখন টিভিকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় দর্শক, এখানেই আজকে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।